প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটু ডিফারেন্ট টাইপের কথা বলবো, যা হয়তো বাজার চলতি বিষয় না, কিন্তু জানিয়ে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন টকশোতে বা বিভিন্ন আলোচনায় কথা বলেছি বা লিখেছি যে তারকাদের রাজনৈতিক দর্শন এবং এর চর্চা কি হওয়া উচিত। এটা খুব ভারী ভারী শোনাবে, রাজনৈতিক দর্শন চর্চা, এগুলো আমরা শুনতে চাই না, কিন্তু এগুলো আমাদের জীবন বোধের জায়গায়, জীবন চলার জায়গায় খুব জরুরি। আপনি যখন কোথাও যাবেন, কোথাও আত্মপরিচয়ের জায়গা তৈরি হবে, তখন অন্যান্য আপনি কি খান, কি পড়েন, কিভাবে লেখেন, কি ভাবনায় আপনি চলেন, তার সাথে আপনার রাজনৈতিক দর্শনটা আমাদের সাবকন্টিনেন্টে খুবই জরুরি এবং বাংলাদেশে তো জরুরি বটেই। এখানে জুলাই বিপ্লবের পরে তারকারা একেবারেই 2-3 ভাগ হয়ে গেছে, যে ভাগে হঠাৎ করে রাজনৈতিক দর্শনটা সামনে এসছে। কিন্তু একটা মানুষের আত্মপরিচয়ের জায়গায়, ধরেন আপনি আমাকে ভালোবাসেন, আমার হয়তো গান, হয়তো উপস্থাপনা কিছু কিছু ভালো লেগেছে, এজন্য তো হঠাৎ করে শুনলেন যে আপনি যে রাজনৈতিক দর্শন মানেন, এই দর্শনে আমি না। হঠাৎ করে আপনার সে সমস্ত ভালোবাসা বাষ্পের মতো উড়ে যায়। এই জায়গায় আমরা নিজেদের জায়গায় প্রচন্ড পরিমাণে স্বার্থান্বেষী, ফ্যাসিস্ট বা নিজেদেরকে একেবারে সুপিরিয়র পর্যায়ে রাখতে চাই প্রত্যেকেই। জুলাই বিপ্লবের পরে প্রায় 2 মাস পরে সেপ্টেম্বরে আমি টেলিভিশনের কাজে নিউ ইয়র্ক আসি এবং এটিভি ইউএস এর কার্যালয়ে আমি বসে আছি। এখানে আসার পর আমি যে প্রকট বিষয়টা দেখেছি যে অনেক পরিচিত মানুষ, যারা হয়তো এর আগে আমার সাথে তাদের কোনো রাজনৈতিক ওঠাবসা নাই বা রাজনৈতিক চাল চলন নাই বা রাজনৈতিক কোনো স্বার্থ নাই, কারণ আমি তো রাজনীতি করি না বা রাজনৈতিক বেনিফিশিয়ারিও না, কিন্তু মতাদর্শের জায়গায় যখন দেখেছে যে না, তানভীর তারেক তো ভিন্ন, আমি যেটা চাচ্ছি ওটা না, সুতরাং ওর সাথে মেশা যাবে না। এই বিষয়গুলো চরম আপত্তিকর, বিব্রতকর এবং হতাশার। একই সাথে দেখবেন যে বিগত 15 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের সময়ে যারা গণভবনে গিয়েছেন, যারা নানান রকম ভাবে সুবিধা ভোগ করেছেন এবং একদম কোট আনকোট সুবিধা নিয়েছেন, তারা নিজস্ব যোগ্যতা বলছেন যে তারা নিজস্ব একটা যোগ্যতা ছিল এবং প্রত্যেক সরকারের ক্ষেত্রেই সরকারি জায়গায় দেখবেন যে কিছু না কিছু তারকা আলাদাভাবে একটা সুবিধা পায় এবং এই সুবিধাটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। ধরেন কোন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন একজন নির্মাতাকে যে তুমি এই বিষয়টা নিয়ে একটা ডকুমেন্টারি বানাও বা তুমি আমার এখানে একটু গান শোনাও। এখন উনার ঘাড়ে কয়টা মাথা বা উনি কেনই বা ওনাকে ইগনোর করবেন? তিনি কি ভাববেন যে আমি কোন রাজনৈতিক আদর্শ বা এরপরে কি হবে, তা কিন্তু ভাবেন না। একইভাবে যখন দলদাস হয়ে যায়, অর্থাৎ এটা একটা প্রক্রিয়া গেল যে সম্মান, রাষ্ট্রের আসনকে সম্মান, কিন্তু এর বাইরে যখন দলদাস হয়ে যায়, অতি মাত্রায় বিগলিত হয়ে যখন রাজা বা রানীর কাছে মাথা নুইয়ে দেন কিংবা নানা রকম সুবিধার জন্য চিঠি লেখেন যে আমার এই দরকার, জমি দরকার, আমার ওই সুবিধা দরকার, আমার ওখানে মন্ত্রিত্ব দরকার, না এমপি বানান, এগুলো নিশ্চয়ই একজন তারকার কাজ না। কিন্তু বিগত সরকার আমলে যখন এইটা প্রশ্রয় দেওয়া হয়েছে, তখন দেখা গিয়েছে তারকারা প্রচন্ডভাবে নিজেদেরকে সেই জায়গায় মাতিয়ে তুলেছেন, কারণ সুবিধা। এবং আমরা অনেক তারকাকে বলতে শুনেছি, ভাই কোনোভাবে যদি নমিনেশন পাওয়া যায় তাহলে তো মনে করেন যে এমপি কনফার্ম। তো এমপি হয়ে গেলে আর অভিনয় কি করে করবো, অভিনয় তো এমনি হয় না, এমনিও কাজ পায় না। তো দেখেন থট প্রসেসটা কিভাবে বদলে যায় সমাজ যদি একটা অন্য আঙ্গিকে আপনি বিস্তার করে, বিরাজ করে। কিন্তু পরবর্তীতে যে রিভেঞ্জ নেয়া, অর্থাৎ আচ্ছা তুই দলদাস ছিলি, দলদাসত্ব অবশ্যই সামাজিকভাবে খুব অনৈতিক কাজ, কিন্তু আপনি এটা ফৌজদারি আইনে আপনি ফেলতে পারবেন না যে ও চামচা ছিল। চামচাদের আসলে কোনো ন্যায় অন্যায়ের ভিতরে ফালানো হয়, কিন্তু তাদেরকে হিউমিলেট করা হয়। কিন্তু দেখেন এর ভিতরে দেখবেন যে তারকাদের মিডিয়া সমাদর একটা ডিফারেন্স, অর্থাৎ তারকারা বিগত সরকারের যারা দলদাস ছিল তাদের কথা বলছি না, তার বাইরে যারা বিভিন্ন রকমভাবে বিগত সরকারের হয়তো মতাদর্শে ছিলেন, কিন্তু তারা নিউট্রালভাবে কাজ করেছেন, কোনো রকম রাজনৈতিক বেনিফিট নেননি, তবুও তারা একদম জুজুর ভয় পাচ্ছেন তার কাছে যেতে বা তার কথা বা তাকে ইনফ্যাক্ট কিছু ক্ষেত্রে নাটকে কাস্ট করতে। নাটকে তো বেশি হয়, সিনেমাতে অল্প কয়েকটা হয়, সুতরাং নাটকটাই বলি। তো এই যে তার হঠাৎ করে শুধুমাত্র রাজনৈতিক দর্শনের কারণে চুপ হয়ে যাওয়া বা বেকার হয়ে যাওয়া, এটাকে কি আপনি সমর্থন করেন? আপনি যখন কাউকে ভালোবাসেন, আপনি যখন কোনো তারকাকে ভালোবাসেন, নিশ্চয়ই তার অভিনয়, তার গান, তার চিত্রকলা, তার অসাধারণ নাচ দেখেই ভালোবাসেন, তার শিল্পচর্চা, তার সৃজনশীলতা, তার অসাধারণ ব্যক্তিত্ব, সেগুলো দেখেই ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসাগুলো যখন ডিফাইন হয়ে যায় শুধুমাত্র রাজনৈতিক দর্শন, যে রাজনৈতিক দর্শনটা এমন যে আমি নীল জ্যাকেট পরতে ভালোবাসি, তো আমি নীল, কেউ সাদা পরতে ভালোবাসে, সাদা। এখন এই জন্য তো আপনি কাউকে, আমাকে বা তাকে ভালো মন্দর কাতারে রাখতে পারেন না। কিন্তু রাজনৈতিক দর্শনটা এমন প্রকটভাবে দেখা দিয়েছে, বিশেষ করে উচ্চ পর্যায়ে যারা একটু মোস্ট সিনিয়র, তারা এগুলোকে উস্কে না দেওয়াটা খুব জরুরি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না।
সেটি দেখা না গেলে সমাজে বিশৃঙ্খলা আরও বাড়বে। আমি আপনাদের মতামতটা শুনতে চাই। আমি কারো নাম ধরে বলতে চাই না। ইদানিং কিছু কিছু তারকার ইন্টারভিউ প্রায় সময় দেখা যাচ্ছে, কারণ তারা ভাবছেন যে আগামীতে যেহেতু বিএনপি সরকার আসবে বা আসার সম্ভাবনা আছে, বা কেউ কেউ ধরে নিয়েছেন আসবেন, সুতরাং বিএনপি পন্থী তারকাদের খুব বেশি পরিমাণে অনস্ক্রিন আনা হচ্ছে। আমি অনস্ক্রিন আনার পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু অতিমাত্রায় অতিশয্য যখন আপনি করবেন, তখনই আবার সেই দলদাসত্ব প্রক্রিয়া, আবার সেই একই রকম বাংলাদেশ আমরা দেখব। অনেক রকম জঞ্জাল আছে, কিন্তু আমি যেহেতু সাংস্কৃতিক কর্মী, সেজন্য মনে হয় যে এগুলো কথাগুলো বলাটা জরুরি। আমি আপনি কখনোই নিরপেক্ষ না, কিন্তু নিরপেক্ষ হয়ে থাকার এক ধরনের রুচিশীল অভিনয় আপনাকে করে যেতে হয়। আপনি যখন কারো বাড়িতে যান, তখন আপনি বাসায় যেভাবে চিল্লাচিল্লি করেন, সেইভাবে সেই টোনে আপনি কথা বলতে পারেন না। আপনার রুচিশীল এক অভিনয়, আপনি তা না, আপনি প্রচণ্ড বদমেজাজি ঘরের মধ্যে প্রচণ্ড শাউট করেন, কিন্তু কোনো বাসায় আপনাকে একটা রুচিশীলতা নিয়ে থাকতে হয়। তেমনি আমি মনে করি যে রাষ্ট্রের জায়গায় শিল্পীদের এই রুচিশীল অভিনয়, রুচিশীল অবস্থান থাকাটা খুব জরুরি। আপনি কি আমার সাথে একমত? একমত যদি নাও হন, দ্বিমত হলে আমার মতকে আপনি সাংঘর্ষিক করতে পারেন না। রাজনৈতিক দর্শনের জায়গায় আপনি যখন তারকাদের মেপে ফেলেন, তখন তা ভীষণ সাংঘর্ষিক। অতি সম্প্রতি আমি যদি নাম ধরে বলি, আমার খুব প্রিয় একজন অভিনেতা চিত্রনায়ক উজ্জ্বলের প্রচুর ইন্টারভিউ এবং প্রচুর মিডিয়া ফোকাস হচ্ছে। তাই বলে কি আগের যারা কাজ করেছেন, যারা মোস্ট সিনিয়র রয়েছেন, তাদের কথা আপনি নেবেন না? নিতে আপনাকে হবে, নাইলে আপনি এই সমাজটা বদলাতে পারবেন না। ইনফ্যাক্ট আমি মনে করি উজ্জ্বল ভাই সেই পরিমাণ উদার একটা মন মানসিকতা দেখাবেন এবং সেটির চেষ্টা করবেন। বিপ্লবে শুনিয়েছেন মিথিলা, বাঁধন, মমো থেকে শুরু করে সাফা কবির থেকে শুরু করে অনেকে। এদেরকে আপনি হঠাৎ করে দলীয়ভাবে যদি ক্লাসিফাইড করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই আপনার মনের ভেতরে এক ধরনের স্বৈরতন্ত্র বাস করে। একই সাথে যেমন চঞ্চল চৌধুরীর আচরণে আপনি মনোকষ্ট পেয়েছেন, যে বিগত সরকারের সাথে তার একটা দারুণ সম্পর্ক ছিল। রাষ্ট্রের চোপার্যায়ের মানুষ তাকে ভীষণ পছন্দ করতেন বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে ডাকতেন। এখন সেই জায়গায় যদি আপনি ঠিক সেই মাপে আপনি ব্র্যাকেটবন্দি করে ফেলেন যে না, তাকে অভিনয় করতে দেওয়া যাবে না বা তাকে দেশ ছাড়তে দেওয়া যাবে না, এই বিষয় থেকে আমাদের শিথিল অবস্থান বা স্থিতিশীলতা আনা প্রয়োজন। নয়তো এই আপনারা কাউকে একঘরে করে ফেলবেন 5 বছর, আবার সে বলবে আমি নিপীড়নের শিকার, সুতরাং আমি আবার বেশি কাজ চাই। এই রিভেঞ্জের তরিকা যদি আপনি সমাজে অনবরত চলতে থাকে, তাহলে সমাজ কখনো বদলায় না। যেমন আমি নিজেই লিখেছি আরিফিন শুভ সম্পর্কে খুবই কড়া ভাষা আমি লিখেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে আরিফিন শুভ কি যদি এই অবস্থায়, যে ছবিটির জন্য সে ট্রল হয়েছে, মবের শিকার হচ্ছে, সেই জায়গা থেকে যদি অন্য কোনো তারকার এই অফারটা আসতো, সে কি ফিরাই দিত? মুজিবে আমি অভিনয় করব না। হ্যাঁ, তার অধ্যত্বপূর্ণ আচরণ আমরা দেখেছি এবং একই সাথে সহনের সাথে তিনি মিসবিহেভ করেছেন। তো এই জায়গাগুলো যারা মুরব্বী রয়েছেন, তাদের সাথে বসে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। কেন সরকার বদলের পর ফেরদৌস, রিয়াজ, নিপুণ, জায়েদ খান থেকে শুরু করে অনেকে পালিয়ে থাকবেন বা লুকিয়ে থাকবেন বা দেশে একই রকম স্বাচ্ছন্দ্যে কাজ করবেন না? তাদের নিজস্ব জায়গায় এক ধরনের আত্মসমালোচনার জায়গা তৈরি হয়েছে, অনুশোচনা রয়েছে। বুঝছেন যে আমি যা করেছি বিগত সরকারের সময় তা অতিসাহ্য, তা আসলে শোভন হয়। সে কারণে নিশ্চয়ই এখন অবধি মমতাজকে আমরা দেখছি না, এখন অবধি ফেরদৌসকে আমরা দেখছি না, এখন অবধি রিয়াজকে আমরা দেখছি না। আপনি তারকা হয়ে কেনই বা দলদাস হয়ে বিভিন্ন বেনিফিট নেওয়া শুরু করবেন? ওই রাজনৈতিক দল ভুল করলে আপনারও সেই ভুলের মাসুল দিতে হবে। আমাদের মনে হয় এই সময়ে এই বোধোদয়ের প্রয়োজন এবং এ নিয়ে কাউন্সিলিংটা খুব প্রয়োজন। আমরা যদি এই সমাজটা না ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের সাংস্কৃতিক সমাজটা একাট্টা হবে না। আমরা বিচ্ছিন্নভাবে নানা ধরনের মবের শিকার হই। তারকারা এমনিতেই অভিভাবকহীন ছিল, ইউনাইটেড তেমন ছিল না, তার ওপরে যদি এই ডিভিশনটা তৈরি হয় যে না, হঠাৎ করে আপনি শুনলেন যে অমুক তারকা ছিনতাইকারীর চাকুতে তার পেট কাটা গেছে, তো মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার মতাদর্শের না, সুতরাং ওকে নিয়ে একটু না লিখি বা কোনো ভয়েস রেজ না। এই বিষয়টা যদি আপনার চলে আসে, তাহলে আপনি মানবিক আর থাকলেন না, ইনহিউম্যান। এবং এই হিউম্যানিটির জায়গায় আপনি যদি সমাজের নিজের উদাহরণটা না তৈরি করতে পারেন, তাহলে আপনি শিল্পী তো নাই, তারকাও না, এমনকি মানুষ কিনা, সেখানে বড় একটি প্রশ্ন তৈরি হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশের মানুষটিকে। একই সাথে প্রত্যেকের জায়গায় সহনশীল থাকি, সহনশীল আচরণ করি, নয়তো আপনি আগামী লিগেসি, আপনার সন্তান, আপনার আগামী প্রজন্মকে আপনি
কখনো সুস্থ একটা সমাজ, সুস্থ একটা দুনিয়া দিতে পারবেন না। আপনি পালিয়ে উন্নত দেশে যেতে পারেন, বা না পালিয়েও আপনি সিদ্ধান্ত নিয়ে পরিবার সহ অন্য দেশে চলে আসতে পারেন, কিন্তু সেটি সামাজিক কোনো সমাধান না। দেশ আপনার, আমার, আমরা দেশেই থাকব, দেশেই বিচরণ করব, দেশের জন্য কাজ করব। যদি বিদেশেও থাকি, বুকের ভেতরে একটা বাংলাদেশ নিয়ে ঘুরব।